এদিকে রাতে হঠাৎ যমুনায় ইউনুস ওয়াকার বৈঠক, বড় কিছু ঘটবে বাংলাদেশে, নির্বাচন নিয়ে শঙ্কা, জারি হতে পারে সেনা শাসন, নির্বাচনের আগেই ফিরছে শেখ হাসিনা। নির্বাচনের ৪৮ ঘণ্টা আগেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন শেখ হাসিনা। অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে আওয়ামী লীগের। খেলা শুরু হয়ে গেছে ভারতের। আর এই ইলেকশন কোনো ইলেকশন, এটা ইলেকশন হতে পারে না। এটা ইলেকশন থেকে জঘন্য কাজ ইউজ করে যাচ্ছে, তার ক্ষমতাকে পোক্ত করা, ইন্টারন্যাশনালি দেখানো যে উনি ইলেকশন দিয়ে এখন শুদ্ধ হয়ে যাচ্ছেন, কিন্তু এই ক্রিমিনালের কোথাও জায়গা হবে না। কিসের নির্বাচন, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে। এদিকে ১৮০ ডিগ্রি পাল্টে গেল পরিস্থিতি। ভারত আমেরিকা কাছাকাছি হতেই টেনশনে ইউনুস সরকার। যে কোনো মুহূর্তে দেশে ফিরছে শেখ হাসিনা। দেশে চলে যাচ্ছেন উপাচার্য। পরিস্থিতিটাকে এতটাই জটিল হয়ে উঠেছে যে আগস্টের পর থেকে জামায়াতে ইসলামীর নিয়োগ পেয়েছেন যে সব ব্যক্তিবর্গ, প্রশাসন, বিভিন্ন প্রশাসনে, তাদের সবাইকেই কি এরকম করে পালিয়ে যেতে হবে যদি জামায়াতে ইসলামী বিজয় লাভ না করে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হঠাৎ পদত্যাগ কি এরই প্রমাণ? এদিকে নির্বাচনী প্রচারের শেষ দিনে সংঘর্ষের ঘটনা। বগুড়ায় বিএনপি জামায়াত সংঘাত সহ বিভিন্ন এলাকায় উত্তেজনা। সরকারের পদত্যাগ এবং দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে রাতে হঠাৎ যমুনায় ইউনুস ওয়াকার বৈঠক, বড় কিছু ঘটবে বাংলাদেশে, নির্বাচন নিয়ে শঙ্কা, জারি হতে পারে সেনা শাসন, নির্বাচনের আগেই ফিরছে শেখ হাসিনা। মোহাম্মদ ইউনুসের বাসভবন যমুনা, রাজনৈতিক এবং প্রশাসনের সব সিদ্ধান্ত যমুনা থেকেই যায়। শেখ হাসিনার জামানায় আসত বঙ্গভবন থেকে। অন্যদিকে রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে সংসদ নির্বাচন ছাড়াও গণভোট হবে। এত গুরুত্বপূর্ণ দুটি নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশ নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশের রাজনীতিতে এখন ভিন্ন ধারা লক্ষ্য করা যাচ্ছে। অনির্বাচিত ইউনুস সরকার যা যা করছে তাতে কার্যত সায় দিচ্ছে রাজনৈতিক দলগুলি। ওয়াকিবহল মহলের একটা বড় অংশের দাবি, মোহাম্মদ ইউনুস চাইছেন তিনি নিজেকে বাংলাদেশে স্থায়ী কোনো বন্দোবস্তের মাধ্যমে আরও কয়েকটা বছর রেখে দেবেন। এর জন্য তার প্রয়োজন গণভোটে বিপুল পরিমাণে হ্যাঁ সূচক ভোট পড়ুক। সেই চেষ্টা তিনি করছেন, কিন্তু একটা সন্দেহ তৈরি হয়েছে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার তরফে এই ভোট বয়কটের ডাক দেওয়ার পর। ফলে অনিশ্চয়তা একটা আছে। এই পরিস্থিতিতে ভোটের আগে গোলমাল পাকিয়ে ভোট বানচালের একটা প্রচেষ্টা শুরু হয়েছে বাংলাদেশে। তাই রাজধানী ঢাকা ও কয়েকটি বড় শহর নতুন করে উত্তাল হতে শুরু করল। রাজনীতিতে ঐক্যমতের বদলে তৈরি হয়েছে অনৈক্য। বিএনপি জামাত এখন একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে। যদি জামাত নির্বাচনে যেতে বিএনপির নেতাকর্মীদের ফ্যামিলির নাম মনে রাখতে পারবে না। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে জামাতের ওপর প্রতিশোধ নেওয়া হবে। স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের নানা জায়গায় ক্ষতি হয়েছে। একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে। কে জয়ী হবে সেটা তো ১২ তারিখে বোঝা যাবে। একজন আরেকজনের বিরুদ্ধে আক্রমণ করছে। অনেকে ভেবেছিল ইউনুসের আমলে সভ্য এবং উন্নততর দেশ হবে, কিন্তু একেবারেই সেটা হয়েছে উল্টো। গত ১৭ মাসে মোহাম্মদ ইউনুস নিজের দলকে ভালোভাবে তৈরি করতে পারেনি। নির্বাচন হওয়ার কথা ছিল সুষ্ঠু এবং অবাধভাবে, কিন্তু নির্বাচন আদৌ সুষ্ঠুভাবে হবে কিনা কেউ জানে না। যারা কখনো রাজনীতি করেনি তাদেরকে রাজনীতির সামনে নিয়ে আনা হয়েছে। তার ফলে কি হলো? একটার পর একটা বিপর্যয় হলো। সেনাবাহিনী সরকারের বিপক্ষে গিয়ে কথা বলছে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে নৌবাহিনী বিশেষ পদক্ষেপ করতে চলেছে। তারা 7টি যুদ্ধজাহাজ স্ট্যান্ড বাই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশ্ন হলো, ভোটের সঙ্গে যুদ্ধজাহাজ স্ট্যান্ড বাই রাখার কি কোনো সম্পর্ক আছে? নৌসেনা কি মনে করছে বাংলাদেশ ভোটের দিন মায়ানমার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটতে পারে? ভারত বঙ্গোপসাগর দিয়ে এসেছে ভোটের দিন কোনো গোলমাল বাঁধাতে পারে? এদিকে নতুন সিজিএস কে হবেন তা নিয়ে শুরু হয়েছে চর্চা। এই ইস্যুতে তদারকি সরকার প্রধান ইউনুস এবং তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। একটি সূত্র বলছে ওয়াকার ক্যান্টনমেন্টে ঘন ঘন বৈঠক করছেন। তিনি বলেছেন ১২ তারিখের ভোট হবে অবাধ ও সুষ্ঠু। ভোটে কারচুপি রুখতে তার ইউনিট সর্বোত্তভাবে চেষ্টা চালিয়ে যাবে। এখন প্রশ্ন, যে সেনা সবসময় চায় ক্ষমতা দখল করতে, সেই সেনার এমন কি হলো যার জন্য তারা অবাধ ভোটের পক্ষে সওয়াল করছে? সূত্রটি বলছে সেনাবাহিনী যে কোনো মূল্যে আওয়ামীকে প্রতিহত করতে চাইছেন। আওয়ামী লীগ যাতে কোনোভাবে ক্ষমতা দখল করতে না পারে তার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে ১৮০ ডিগ্রি পাল্টে গেল পরিস্থিতি। ভারত আমেরিকা কাছাকাছি হতেই টেনশনে ইউনুস সরকার। যে কোনো মুহূর্তে দেশে ফিরছে শেখ হাসিনা। কিছু মাস আগের কথা, বাংলাদেশের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। নিজের দেশের মানচিত্র বাড়িয়ে নিয়ে ভারতের কিছুটা অংশ মানচিত্রে ঢুকিয়ে পোস্ট করেছিলেন, যেটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। পরে অবশ্য পরিস্থিতি বেগতিক বুঝে ডিলিটও করে দেন। এরপর সম্প্রতি দেখা যায় পাকিস্তানের সঙ্গে আমেরিকার গভীর সম্পর্ক, যেটা আবার কিছুদিন পর দেখা গেল ১৮০ ডিগ্রি উল্টে গেল।
বাংলাদেশের সঙ্গে ভারতের বিদ্বেষ বাড়তেই তার সুযোগ যেমন নিয়েছে পাকিস্তান, তেমনই আমেরিকা। এদিকে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছিল না। এরপরই হঠাৎই পরিস্থিতি ঘুরে যায়। ভারতের উপর থেকে 50% শুল্ক কমিয়ে 18% নিয়ে আসে আমেরিকা, অর্থাৎ ফের আমেরিকা ভারতের দোস্তি। এরপর আমেরিকা থেকে ভয়াবহ একটি বার্তা এলো। আমেরিকার বাণিজ্য অধিদপ্তর ভারতের নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে। সেই মানচিত্রে পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের অংশ ভারতকে দেখিয়েছে এবং চীনের একটা বড় অংশ ভারতের সীমানার মধ্যে দেখিয়েছে। অর্থাৎ ভারতের মানচিত্র বড় করে দেখাচ্ছে মার্কিন কর্তৃপক্ষ। হঠাৎ করে আমেরিকা যুক্তরাষ্ট্রের এমন মনোভাব কেন? পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্কের নজির যখন দেখা যাচ্ছে, তখন এমন মনোভাব কেন পোষণ করছে যুক্তরাষ্ট্র? এদিকে ভারত আমেরিকা কাছাকাছি আসতেই বাংলাদেশ চিন্তা শুরু করে দিয়েছে, কারণ ইউনূস সরকারের সমস্ত পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে। পাকিস্তানও টেনশনে পড়ে গিয়েছে। অনেকে বলছেন, যখন আমেরিকা ভারত কাছাকাছি আসছে তখন টেনশনে পড়ে গিয়েছে ইউনূস সরকার। এমনিতেই এই সরকারের মেয়াদ আর 1 সপ্তাহ নেই। নিজেদের সেফ এক্সিটের জন্য একাধিক প্রতিশ্রুতি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্রকে। এখন যদি যুক্তরাষ্ট্র মাথার উপর থেকে হাত সরিয়ে নেয়, তবে বিপদে পড়ে যাবে উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা। এমনকি পাকিস্তানের মাথার উপরও নেই আমেরিকার হাত। ফলে ভারত আমেরিকার দোস্তিতে প্রবল টেনশনে পাকিস্তান ও বাংলাদেশের। এখন দেখার পরিস্থিতি কোন দিকে গড়ায়। এদিকে নির্বাচনী প্রচারের শেষ দিনে সংঘর্ষের ঘটনা। বগুড়ায় বিএনপি জামায়াত সংঘাত সহ বিভিন্ন এলাকায় উত্তেজনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শেষ হওয়ার দিন মঙ্গলবার 10ই ফেব্রুয়ারি 2026 দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে বগুড়ায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘাত সবচেয়ে উল্লেখযোগ্য। বগুড়া নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। জামায়াতের প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় বিএনপি কর্মীরা কয়েকজনকে আটক করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। জামায়াত কর্মীরা বিএনপি নেতা মাসুদ রানার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানাসহ অন্তত 4 থেকে 6 জন আহত হয়েছেন, যাদের মধ্যে মাসুদ রানার চোখ গুরুতর জখম হয়েছে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পঞ্চগড় বিএনপি ও 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত 13 জন আহত হয়েছেন। বরগুনা 2 আসনে সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। তিনি গুরুতর আহত হয়েছেন। কুমিল্লা দেবিদ্বার এনসিপি সমর্থকদের হামলায় বিএনপির 3 কর্মী আহত হয়েছেন। গাজীপুর টঙ্গী নির্বাচনী হামলা সংঘর্ষের ঘটনা ঘটেছে। লালমনিরহাট 1 হাতিবান্ধা পাটগ্রাম স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদের গাড়িবহরে হামলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় ছোটখাটো উত্তেজনা ও অভিযোগের খবর পাওয়া গেছে, যদিও বড় ধরনের সংঘর্ষের তথ্য এখনো বিস্তারিত জানা যায় নাই। সবাই ঐক্যবদ্ধ থাকেন। আর এই ইলেকশন কোনো ইলেকশন, এটা ইলেকশন হতে পারে না। এটা ইলেকশন থেকে জঘন্য কাজ ইউজ করে যাচ্ছে, তার ক্ষমতাকে পোক্ত করা, ইন্টারন্যাশনালি দেখানো যে উনি ইলেকশন দিয়ে এখন শুদ্ধ হয়ে যাচ্ছেন। কিন্তু এই ক্রিমিনালের কোথাও জায়গা হবে না। কিসের নির্বাচন? যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। 50%-এর উপর মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। সেই আওয়ামী লীগকে ব্যান করার অবৈধ ক্ষমতাধারী ইউনূসের কোনো অধিকার নাই। কোন অধিকার বলে সে বলে আওয়ামী লীগ ব্যান্ড? কোন যোগ্যতার বলে? ডাকাতি করে ক্ষমতা দখল করেছে। আর আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে বারবার ক্ষমতা এসেছে, কোনো অবৈধভাবে ক্ষমতা দখল করে নাই। এই যে অবৈধভাবে ক্ষমতা দখল করে এত গর্ব করার কি আছে? লজ্জা করে না অন্যের মাল চুরি করে নিতে, বা অন্যের দেশ চুরি করতে, বা অন্যের সম্পদ চুরি করতে? এটা হলো বাস্তবতা। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। হ্যাঁ, অত্যাচার নির্যাতন তারা করে যাচ্ছে। আমাদের অগণিত নেতাকর্মীকে আমরা হারিয়েছি। প্রায় আমাদের 10,000 আওয়ামী লীগের নেতাকর্মীকে ইউনূস হত্যা করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, আহত করেছে। একদিন সেই হিসাব বেরোবে, জবাব দিতে হবে। বাংলাদেশের নির্বাচনের মাত্র একদিন বাকি থাকতে একটা নাটকীয় পদত্যাগের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এই পদত্যাগের মধ্য দিয়ে বুঝতে বাকি থাকছে না যে নির্বাচনের পর বাংলাদেশে কি ধরনের রাজনৈতিক এবং প্রশাসনিক রদবদল বা তোলপাড় দেখা যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খানের নিয়োগটা 2024-এর আগস্টে ঘটেছিল, এবং সেটা একটা আলোড়নতলা নিয়োগ ছিল এ কারণেই যে 2024-এর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনার সময়কার ভিসি মাকসুদ কামাল পদত্যাগ করবার পর স্বাভাবিকভাবে ধারণা করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদা দলের বিএনপি জামায়াতপন্থী শিক্ষকদের মধ্য থেকে কেউ উপাচার্য নিযুক্ত হবেন। অথচ নিয়াজ আহমেদ খানকে কোনো একটা গায়েবী পরামর্শে, কারো গায়েবী সুপারিশে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে এনে বসানো হলো বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়াজ আহমেদ খান সুস্পষ্টভাবে এসেছিলেন একটা ঐতিহাসিক পট পরিবর্তন ঘটাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 90 সালের পর সকল ছাত্র সংগঠনের মধ্যকার এক রকমের মতামতের ভিত্তিতে এবং ঐকমত্যের ভিত্তিতে ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ ছিল, এবং 90
সালের পর থেকে এমনকি 2001-এ যখন বিএনপি জামায়াত জোট সরকার গঠিত হয়েছে, অর্থাৎ বিএনপি আর জামায়াত ইসলামী ক্ষমতায়, তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির প্রকাশ্য রাজনীতিতে বেরিয়ে আসে নাই। কাজেই ছাত্র দলের বা বিএনপির কোনো প্রস্তুতি ছিল না যে 2024-এর আগস্টের পর আওয়ামী লীগ, ছাত্রলীগ এদের পতনের পর এবং এরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অপসারিত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র দলকে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে ছাত্র শিবিরকে মোকাবেলা করতে হবে। ছাত্র দলকে চমকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়াজ আহমেদ খান এসে এই ঐতিহাসিক দায়িত্ব কাঁধে তুলে নেন, কিংবা এই ঐতিহাসিক দায়িত্ব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পা রেখেছিলেন নিয়াজ আহমেদ খান, যে তিনি এসেই সেপ্টেম্বর মাস থেকেই সভা শুরু করেন সাদিক কায়েম সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতৃবৃন্দের সঙ্গে। এবং তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনগুলো এবং ছাত্র দলের নেতারা রীতিমতো চমকে উঠে বলেন যে তারা জানতেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির করেন কোন নেতারা। কারণ সাদিক কায়েম পরিচিত ছিলেন ছাত্রলীগ নেতা হিসেবে, সাদিক কায়েম বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সমন্বয়কারী হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু কেউ জানতেন না তিনি কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি। অথচ সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসেবে যোগ দেওয়ার পরপরই নিয়াজ আহমেদ খান ছাত্র শিবির সভাপতি হিসেবে সাদিক কায়েমের সঙ্গে সভা করা বা বৈঠক করা শুরু করেন। ছাত্র দল সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলো তখন বলেছিল যে আমরা জানি না কি করে এই আইইউবি থেকে আসা অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানলেন যে কারা ছাত্র শিবির করেন। এবং তারপর নিয়াজ আহমেদ খান এবং তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাজানো প্রশাসনের আশ্রয়ে ছাত্র শিবির প্রকাশ্য রাজনীতিতে আসেন। সাদিক কায়েম সহ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ পরিচয় প্রকাশ করে বেরিয়ে আসেন। এরপর ছাত্র দল বিশেষভাবে প্রতিরোধ গড়ে তোলে এবং বিএনপিও বারবার আপত্তি জানায় যে জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই ছাত্র সংসদ নির্বাচন করা যাবে না। আর ছাত্র শিবির প্রকাশ্যে বেরিয়ে সেই দাবি তুলতে থাকে যে ডাকসু সহ প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠান করে ফেলতে হবে। এই নিয়োগপ্রাপ্ত নিয়াজ আহমেদ খান, মানে বিশেষ কোনো পক্ষের নিয়োগে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একরকম উড়ে এসে জুড়ে বসেছিলেন, সেই নিয়াজ আহমেদ খান তখন প্রতিজ্ঞা করেন, প্রতিশ্রুতি দেন যে তিনি যে কোনোভাবে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করে যাবেন এবং বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম তফসিল ঘোষণা করা হয় ছাত্র সংসদ নির্বাচনের এবং ডাকসু নির্বাচনে সেপ্টেম্বর মাসে ছাত্র শিবির ঐতিহাসিক বিজয় পায়। এবং এর ধারাবাহিকতায় ছাত্র শিবির বাংলাদেশে এরপর আরো 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিরাট জয় পেয়েছে। ছাত্র শিবির সভাপতি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে। ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে লিখেছেন যে কাদের হাতে দেশ তুলে দিতে চান জনগণ, সেটা কিন্তু জনগণকে ভেবে দেখতে হবে। কারণ তিনি বলেছেন যে যদি জামায়াতে ইসলামী বিজয়ী হয় তাহলে তারা শুধু শুকরানা নামাজ আদায় করবেন আর কোনো রকম বাড়াবাড়ি তারা করবেন না, এটা তাদের একটা দলীয় সিদ্ধান্ত, কাউকে একটা ফুলের টোকাও দেওয়া হবে না। কিন্তু তিনি ওই ফেসবুক স্ট্যাটাসে লিখছেন ছাত্র শিবির নেতা যে অন্য দল ক্ষমতায় এলে জয়ের দিন রাতেই রাস্তা বন্ধ করে বিজয় মিছিল হবে, বিরোধী মতের উপর আক্রমণ হবে, বাড়িঘর ভাঙচুর, ঘের বেড়া দখল হবে, সন্ত্রাসে ছেয়ে যাবে গোটা জনপদ, ক্যাম্পাসের হল দখল হবে, অন্য ছাত্র সংগঠনগুলোকে ট্যাগ দিয়ে নির্যাতন ও ক্যাম্পাস ছাড়া করা হবে। তার মানে এই আতঙ্ক কি ছাত্র শিবির এবং জামায়াতপন্থী প্রশাসনের বিভিন্ন পদে থাকা ব্যক্তিবর্গের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের মতোই ছড়িয়ে পড়েছে, ছাত্র শিবির নেতৃবৃন্দের ভেতরেও ছড়িয়ে পড়েছে। তারা কি এখন সত্যি ভাবছেন বা তাদের কাছে যে খবর সে খবর অনুযায়ী তার মানে জামায়াতে ইসলামী বা 11 দলীয় জোট তারা নির্বাচনে এমন কোনো ফলাফল করতে পারছে না যার ফলে তারা বিএনপির এই বিজয় উৎসব থেকে বিএনপিকে ঠেকাতে পারবে? এবং ছাত্র শিবির সহ ছাত্র শিবিরপন্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই উপাচার্য বা যিনি কিনা ছাত্র শিবিরকে আশ্রয় দিয়ে আসলে একটা শক্তিশালী পক্ষে পরিণত করেছেন, তিনি বিশ্বাস করছেন যে ছাত্র শিবির কিছুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে না 12 তারিখের পর। কাজে তাকে ভীষণভাবে অপমানিত হয়ে একরকমের জানের মানে ঝুঁকি নিয়ে পালাতে হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কাজেই তিনি নির্বাচনের আগেই পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। ডেনমার্কে তার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রক্রিয়াটি কি ইউনুস সরকার সমাধা করতে পেরেছে? সেই চাকরিটাকে পাকা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর থেকে ডেইলি ক্যাম্পাস লিখছে যে আগে থেকে উপাচার্যের বিদেশ চলে যাওয়ার খবর ছিল এবং সেই বিদেশ চলে যাওয়ার খবরের মধ্যেই তিনি হঠাৎ করে মঙ্গলবার এই জরুরি সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগের ঘোষণা দিলেন। কোন দেশে চলে যাচ্ছেন উপাচার্য? পরিস্থিতিটা কি এতটাই জটিল হয়ে উঠেছে যে আগস্টের পর থেকে জামায়াতে ইসলামীর নিয়োগ পেয়েছেন যে সব ব্যক্তিবর্গ বিভিন্ন প্রশাসনে তাদের সবাইকেই কি এরকম করে পালিয়ে যেতে হবে যদি জামায়াতে ইসলামী বিজয় লাভ না করে? ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের হঠাৎ পদত্যাগ কি এরই প্রমাণ? তিনি কিন্তু তার একটা নিরাপদ অবস্থানের জন্য তারেক রহমান দেশে ফেরবার পরপরই তারেক রহমানের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেছেন। তারেক রহমানের ইঙ্গিতেই কি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি মানে সরে পড়লেন 12 তারিখের নির্বাচনের আগে? এই পদত্যাগ আর কিসের ইঙ্গিত দেয়? এই পদত্যাগ কি সত্যি 12 তারিখের নির্বাচনের ফল কোন দিকে যাচ্ছে সেই ইঙ্গিত দেয়? তবে নিশ্চিতভাবে 12 তারিখের নির্বাচনের ফলের পর যে একটা বড় অস্থিরতা তৈরি হবে বাংলাদেশে সেই ইঙ্গিত দেয় বই কি উপাচার্যের এই পদত্যাগ। কতজন সরে দাঁড়াবেন, কতজন কত জায়গা থেকে পালিয়ে যেতে চেষ্টা করবেন 12 তারিখের নির্বাচনের পর যে কোনো রকম পালাবদল ঘটে গেলে সেটা দেখবার জন্য শঙ্কার সঙ্গে উদ্বেগের সঙ্গে বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে বই।